পুলিশ ফাইল। ম্যাডাম নমস্কার। ম্যাডাম আপনি কি নীতা দাস? হ্যাঁ, আমি নীতা দাস। আমি 107 নম্বর বেডের পেশেন্ট রিমা দত্তের বাড়ির গার্জিয়ান। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি শুনেছি যে আপনি নাকি কম খরচে অনেকের চিকিৎসার সুবিধা করে দিতে পারেন। তো আমার বন্ধু রমেশ সামন্ত তার মাকে নিয়ে এখানেই চিকিৎসার জন্য এসেছিল। তো সেই আমাকে বলেছিল যে আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে। রমেশ সামন্ত? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, কমলা দেবী। হ্যাঁ হ্যাঁ, মানে যার গল ব্লাডারে স্টোন হয়েছিল, তাই তো? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি ম্যাডাম। আমি সরকারি হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো ভরসা পাইনি। তাই এখানে বউটাকে বাঁচাতে নিয়ে এলাম ম্যাডাম। নয়তো নার্সিংহোমে ট্রিটমেন্ট করার মতো আমার কোনো সামর্থ্য নেই ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি চেষ্টা করছি। আপনাকে এখানকার বেড চার্জটা দিতে হবে, আর ওষুধপত্র, খাওয়া দাওয়া এইসব নিয়ে এখানে যা চার্জ তার থেকে আমি কমে করার চেষ্টা করব, কেমন? আপনি বরঞ্চ একটা কাজ করুন, কাল সকালে হ্যাঁ 7টা নাগাদ একবার আমার সঙ্গে দেখা করবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি। হ্যাঁ। নীতা, নীতা, আরে তাড়াতাড়ি এসে আগে খেয়ে নাও না, তারপরে ফোনে কথা বলবে। আসছি। ঠিক আছে, আসতে যখন হবে তখন আমি ঠিক সময়ই চলে আসব। হ্যাঁ, এখন রাখছি। তুমি তো খাওয়া শুরু করে দিতে পারতে, নার্সিংহোম থেকে ফোন এসেছিল। আমি কোনোদিন একা খেয়েছি? আর তাছাড়া এই তো ডিউটি করে ফিরলে আবার নার্সিংহোম থেকে ফোন। আজ আবার নাইট ডিউটি যেতে হবে বললো। আবার নাইট ডিউটি? কিচ্ছু করার নেই, বিশাখা আজ আসতে পারবে না, তাই ওর জায়গায় আমাকে যেতে হবে, না হলে চাপ হয়ে যাবে। না না, এটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু তোমার মাইনে অনুযায়ী ওরা কিন্তু তোমায় বেশি খাটিয়ে নিচ্ছে। এক কাজ করো, তুমি এবার নার্সিংহোমটাকে ছেড়ে দাও তো। ওই নার্সিংহোম তো আমি ছাড়তে পারবো না, ওখানে আমার অনেক স্মৃতি আছে। স্মৃতি? কিসের স্মৃতি? বা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে চলবে? ওই নার্সিংহোমে কাজ করতে গিয়েই আমি তোমাকে পেয়েছিলাম। সত্যি? কি বাচ্চাটাই না ছিলে তুমি। আরে তোমার মনে আছে তোমার তখন 18 বছর হয়নি, আর তার জন্য আমরা স্টাফেরা যখন পার্টি করতাম প্রথমে তোমায় মজা করে কেউ অ্যালাউ করতাম না। তারপর ওই নার্সিংহোমের ম্যানেজার ওই বাচ্চা মেয়েটারই প্রেমে পড়েছিল। আর এখন সেই বাচ্চাটার কথাতেই ওঠবোস করতে হয়। আবার নার্সিংহোম? তুমি কিন্তু খাওয়া কমপ্লিট না করে একদম ফোন তুলবে না। আরে মামুন ফোন করেছে, ভিডিও কল। তোলো তোলো তোলো। হাই মা, গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় তুই? আরে এদিকে একটু ঘোরা তো, তুমি একাই কথা বলবে নাকি? দেখেছিস তোর বাবার কাণ্ড? কি করেছে বাবা? ছাড় তো তোর মায়ের কথা। তুই কেমন আছিস মা? এখন কোথায় যাচ্ছিস? ভালো, এই তো সিনেমা দেখতে যাচ্ছি গো। সিনেমা? কার সাথে? একটা বন্ধু। বন্ধু? তা ছেলে না মেয়ে? নাম কি? রিতেশ। শুধু বন্ধু না আরো কিছু? শুধুই বন্ধু। শুধুই বন্ধু তো? পরে যদি জানতে পারি বন্ধু ছাড়াও স্পেশাল বন্ধু, তাহলে কিন্তু। শোন মা, শুধু বন্ধু না হয়ে যদি স্পেশাল বন্ধু হয় তাতেও কোনো চাপ নেই। শুধু দেখিস তোর কেরিয়ারের জন্য কোনো ক্ষতি না হয়। একদম চিন্তা করো না বাবা কেরিয়ার নিয়ে। ও ভালো কথা, কালকের ইন্টারভিউ খুব ভালো হয়েছে। বাহ বাহ, বেশ ভালো। তা তোর বন্ধুটা কোথায়? আমাদের একটু দেখা। ওর জন্যই তো ওয়েট করছি বাবা, 10 মিনিট হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে আছি। তা মা, খেয়ে বেরিয়েছিস তো? হ্যাঁ মা, মা রিতেশ এসে গেছে, রাখছি এখন, পরে ফোন করব, টাটা। আরে যাক,
মেয়েটার এবার একটা চাকরি হয়ে গেলেই ওর বিয়েটা একেবারে ধুমধাম করে দেব। হ্যাঁ, গুড ইভিনিং নিতাদি। আর গুড ইভিনিং। ইভিনিংটা গুড হতে দিলে কোথায় তোমরা? এক্সট্রা ডিউটি করতে হচ্ছে বলে এই কথা বলছো তো? আরে তুমি তো এই নার্সিংহোমের মাদার টেরেসা গো, আর মাকে তো একটু বেশি দায়িত্ব নিতেই হয়। ভাবছি সূর্য আজকে কোন দিকে উঠেছে। আমার মেয়ে ঘুমের দেশ ছেড়ে সকালবেলায় মায়ের খোঁজ খবর নিচ্ছে। আমি এখন অনেক দিন ধরেই সকালে উঠি মা, মাঠে দৌড়াই, মর্নিং ওয়াকে যাই। ও তাই নাকি? তা এইসব কি ওই রিতেশের সৌজন্যে? দেখ কি যে বলো না মা, ও আমার জাস্ট ফ্রেন্ড, আর ওর গার্লফ্রেন্ডও আছে। তাহলে বিয়েটা আমরা আমাদের পছন্দ মতো ছেলের সাথেই দিতে পারবো, কি বলছিস? দেখ সব সময় তো বিয়ে বিয়ে কেন করো বলো তো? আগে চাকরি পাই, তোমাদের নিয়ে এখানে সেখানে ঘুরি, লাইফটাকে এনজয় করি, তারপর না হয় বিয়ে নিয়ে ভাববো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর যা খুশি তাই করিস। আচ্ছা শোন না মা, আমি বাড়ির কাছে এসে গেছি, এখন রাখি। ও হ্যাঁ, ব্রেকফাস্টটা করে নিস কিন্তু, কেমন? রাখি। ওকে রাখছি, টাটা। না এ কি, সদর দরজা এভাবে খোলা কেন? নিশ্চয়ই ফারুক। ফারুক, ফারুক! হ্যাঁ দিদি বলুন। কতবার বলেছি তোমার সদর দরজা বন্ধ করে কাজ করবে, সেই খোলা রেখেছো? খেয়াল করে নি দিদি, ভুল হয়ে গেছে। সব সময় সদর দরজা বন্ধ করে কাজ করবে, না হলে ওই কুকুর বেড়াল ঢুকে নোংরা করে রাখে, কেমন? ঠিক আছে। আলমারির এই অবস্থা কে করলো? কি গো, আরে কোথায় তুমি? শুনছো? কি হলো? কি গো, ফিরে দেখলাম যে গেটগুলো খোলা আছে, আর আমার স্বামী এমনি পড়ে রয়েছে লম্বায়। দেখলাম যেরকম রক্তপাত রয়েছে, আমি চেঁচকারি করলাম। পাশে একজন ফুল তুলছিল, ছুটে এলো, তখন উনি সবাইকে চেঁচকারি করে তুললো। আমাকে যখন সরিয়ে ওই দিকটা করে নিল, তখন দেখি ঘরের আলমারি ফালমারি সব খুলে সব জিনিসপত্র সব ছয়নাশ হয়ে রয়েছে, জামা কাপড়। ওই মেয়ের কিছু গয়নাগাটি করেছিলাম বিয়ের জন্য, সেগুলো গেছে। ওই কিছু টাকা ছিল, ওগুলো গেছে। স্যার, বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছি, আর ভালো করে সমস্ত ছবিও তুলে নিয়েছি। গুড। এবারে একবার নিতা দেবীর সাথে কথা বলতে হবে, বুঝতে পেরেছো? রোহিত বাবু। হ্যাঁ স্যার বলুন। এবারে একবার আমরা নিতা দেবীর সাথে আলাদা করে কথা বলতে চাই। আপনি সবাইকে একটু বাইরে যেতে বলুন, আপনি চাইলে থাকতে পারেন। আপনারা না একটু বাইরে যান, স্যাররা বৌদির সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আসুন স্যার। নিতা দেবী, নিতা দেবী, আপনার স্বামীর জাস্টিসের স্বার্থেই আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই।
আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি নিতা দেবী, কিন্তু প্লিজ আপনি আমাদের সাথে একটু কোঅপারেট করুন, আমাদের একটু সাহায্য করুন। বৌদি এবার একটু শান্ত হও। দাদা খুনিকোনা ধরতে পারবে না যতক্ষণ না তুমি সব ওনাদেরকে খুলে বলবে। নিতা দেবী, আপনি কখন এসেছেন বাড়িতে? সকালে ওই 7:30 নাগাদ। আপনি আসার সময় বাড়ি থেকে কাউকে বেরোতে দেখেছেন কি? না, ডিউটি থেকে ফিরে এসে দেখি বাড়ির সদর দরজাটা খোলা। ঘরে ঢুকে দেখি সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তারপর ওকে ডাকতে গিয়ে দেখি কি গো বৌদির চিৎকার শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখি সব উলট পালট হয়ে আছে, আলমারিটাও খোলা ছিল আর ওই নিচে দু একটা গয়নাও পড়েছিল। তখন আমি আপনাকে ফোন করি। আচ্ছা, ঘটনার আগের দিন আপনার নাইট ডিউটি ছিল? হ্যাঁ, একজন নার্স আসেননি বলে আমাকে এক্সট্রা ডিউটিতে যেতে হয়েছিল। আপনি তো পাশের বাড়িতে থাকেন। হ্যাঁ স্যার। আপনি বা প্রতিবেশীরা কেউ ভবেশবাবুর কোনো চিৎকারের আওয়াজ শুনতে পাননি? না স্যার, সেরকম তো কিছু শুনিনি। আচ্ছা, আপনার পরিবারে আর কে কে আছেন? আমরা 3 জন ছিলাম। আমি, ও আর আমাদের মেয়ে মামুন। কিন্তু এখন তো আর ও নেই। স্যার, ওনাদের মেয়ে মামুন সে ব্যাঙ্গালোরে থাকে, ওখানেই পড়াশোনা শেষ করে এখন চাকরির চেষ্টা করছে। নিতা দেবী, গয়নার পরিমাণ তাও কত ছিল বলতে পারবেন? সেটা বলতে পারবো না, তবে ও আর আমি একটু একটু করে মেয়ের বিয়ের জন্য গয়নাগুলো গড়েছিলাম। এখন সেগুলো দেখো তো কেমন লাগছে বলো। বাহ, একদম যেন লক্ষ্মী প্রতিমা। এইগুলো আমি আর তোর বাবা একটু একটু করে তোর বিয়ের জন্য বানিয়েছি। আমি বিয়ে করবো না। তাহলে এতগুলো গয়না এগুলোও পাবে না। চাই না আমার এসব, আমি সবসময় শুধু তোমাদের সঙ্গে থাকতে চাই। তা বললে কি আর হয় রে মা, তোর বিয়ে হবে, 1000 লোক খাবে, আর তোর এই বরকে ঘোড়ায় চড়িয়ে বাজি ফাটাতে ফাটাতে নিয়ে আসবো। তখন দেখিস। আর আমি তোর চাকরির বেতনের টাকায় কেনা নতুন শাড়ি পরে আমার মেয়ের রাজপুত্রকে বরণ করব। আর আমি বিয়ের মণ্ডপ ছেড়েই পালাবো। শয়তান মেয়ে, সবসময় আর কি না তোর? ইয়ার কি নয়, তোমরা বিয়ের আয়োজন করো না, দেখো আমি ছেড়েই পালাবো আর তোমাদেরই মান সম্মান যাবে। শোনো শোনো মেয়ের কথা, তাহলে আমরা ওখানেই হার্ট ফেল করে মারা যাবো। একদম না, ও পালিয়ে গেলেও ওর কানটা টেনে এনে বিয়ের পিড়িতে বসাবো। ওর বিয়ে না দিলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে আমার মাসি ফোন করেছিল সকালবেলা, মঙ্গলবার সকাল 6:30 নাগাদ। বলুন আমাদের এক্ষুনি কলকাতা যেতে হবে, টিকিট কাট। হ্যাঁ, কেন? বললো তো বাড়িতে কিছু জিনিসপত্র চুরি হয়েছে, তোর বাবা অসুস্থ হয়ে গেছে, বাবা তো ভীতু মানুষ, তো হসপিটালে ভর্তি করতে হয়েছে। বাবা ঠিক আছে, মা কান্নাকাটি করছে। আমি তখন অতটাও জানতাম না। তারপর অনেকবার আমি জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলেনি।
আর মাসির সাথে যখন আসছি ক্যাবে করে তখন আমাকে অনেকে ফোন করছে, মাসি বলছে এরা আসবে। আর যেটা জিনিস চুরি হয়েছে আসার বাড়িতে কী দরকার, এতজন পাড়ার লোক আছে, তোমরা আসো, তো বাজার অনেকেই বাইরে থাকেন আর আউট অফ বেঙ্গলে থাকেন, তারা আসবে বলছে। কি চৌধুরী, কি বুঝছো কেসটা? স্যার আমার তো মনে হচ্ছে এটা চুরি করে খুন, কারণ নীতা দেবী তো তেমন কিছুই বলতে পারলেন না। ওনার সাথে কথা বলে তো মনে হলো না যে উনি কাউকে সন্দেহ করছেন। তাহলে স্যার এখন করণীয়টা কি? না মানে কেসটা তো সলভ করতে হবে, কিন্তু কোনো রকম ক্লুই তো খুঁজে পাচ্ছি না। দেখো চৌধুরী, প্রথমত আমাদের জানতে হবে যে নীতা দেবীর বাড়িতে থাকা ওই গয়নাগুলোর ব্যাপারে নীতা দেবীর পরিচিতদের মধ্যে কারা কারা জানতো, আর তাদের মধ্যে কাদের কাদের এখন ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে। কি বুঝলে? ওকে স্যার। আরেকটা কাজ করতে হবে, নীতা দেবীর সাথে কথা বলে লোপার যাওয়া গয়নার একটা লিস্ট তৈরি করো, আর তারপর এলাকার সমস্ত গয়নার দোকানে খোঁজ লাগাও যে এর মধ্যে ওই ধরনের কোনো গয়না কোনো দোকান কিনেছে কিনা, আর কিনলে কার কাছ থেকে কিনেছে। বুঝতে পেরেছ? ইয়েস স্যার। নীতা দেবী, আপনি তাহলে বলছেন যে আপনাদের সাথে কারোর তেমন কোনো শত্রুতা ছিল না? না স্যার। এই যে আপনি আপনার মেয়ের বিয়ের জন্য গয়নাগুলো বানিয়েছিলেন, সে ব্যাপারে আপনার পরিচিতদের মধ্যে কেউ জানতো যার ওই গয়নার প্রতি লোভ ছিল? না। আপনাদের কাছে কেউ মোটা অঙ্কের টাকা ধার চেয়েছিল যাকে আপনারা ধার দেননি? না স্যার। স্যার, আমাদের 3 জনের পরিবার ছিল, আমরা খুব সুখী ছিলাম স্যার। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে কোনো রেষারেষি ছিল না। আপনি তো বললেন যে আপনার স্বামী বিমা কোম্পানির এজেন্ট ছিলেন, আমরা শুনেছি শেয়ারেও উনি টাকা পয়সা খাটাতেন। হ্যাঁ স্যার, কিন্তু ওই টাকা পয়সা নিয়ে ওর সাথে কোনোদিন কারোর কোনো ঝামেলা হয়নি। আপনি আপনি ওর ক্লায়েন্ট, ওর কলিগদের সাথে কথা বলে দেখতে পারেন। নীতা দেবী, এই ঘটনা ঘটার কয়েক সপ্তাহের মধ্যে আপনাদের বাড়িতে কার কার যাতায়াত ছিল? তেমন কেউ না স্যার, বাড়িতে মার্বেলের কাজ করাচ্ছিলাম, সেই জন্য মিস্ত্রিরা যাতায়াত করতো কাজের জন্য। ওই মিস্ত্রিদের মধ্যে কারোর আচরণ কি আপনার সন্দেহজনক ঠেকেছিল? না। ঘটনার দিন ওরা কোথায় ছিল? সেদিন শুধু একজনই এসেছিল, ফারুক। স্যার, ফারুক। তুমি ফারুক? হ্যাঁ হ্যাঁ স্যার, ফারুক মণ্ডল। এই এলাকাতেই থাকো? হ্যাঁ স্যার, ওই যে শনি মন্দিরটা আছে ওর পাশের গলিটা দিয়ে বাদিক দিয়ে 5 নম্বর বাড়িটা। কি কাজ করো? মিস্ত্রি স্যার। বাড়িতে কে কে আছে? মা, বউ আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে স্যার। বউ তো প্রেগনেন্ট? খরচাপাতি ভালোই হচ্ছে সংসারে? হ্যাঁ স্যার, ওই আর কি, না মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর ওই ভিটামিন ওষুধপাতি। তার উপর আবার সংসারে খরচ, এত টাকা কোথা থেকে আসছে? মানে স্যার ওই ছুটির দিনেও অন্য কাজ করতে হচ্ছে স্যার। কি কাজ? চুরি, ডাকাতি, তারপরে খুন? ছি স্যার, কি বলছেন স্যার? হ্যাঁ, আমি এসব পাপ কাজ করে আল্লাহর দরবারে পাপ বাড়াতে চাই না স্যার। গত 16ই নভেম্বর চণ্ডীতলায় ভবেশ দাসের বাড়িতে তুমিই কাজ করছিলে না? ভবেশ দাস? ও, ওই নার্স দিদির বাড়ি? সত্যি স্যার, ওদের সাথে খুব খারাপ হয়েছে। একটা এরকম জলজান্ত ভালো মানুষ এভাবে কেন খুন করতে গেলে একটা জলজান্ত ভালো মানুষকে? কি বলছেন স্যার? হ্যাঁ, খুন? আমি? তুমি তো সেদিন কাজ করছিল ওই বাড়িতে। আল্লাহর কসম স্যার, আমার প্রেগনেন্ট বউয়ের বাচ্চার কসম স্যার, হ্যাঁ আমি এসব খুন টুন করিনি স্যার। হ্যাঁ, সত্যি বলছি স্যার, আমার এসব টাকা পয়সার প্রতি, সোনা দানার প্রতি কোনো লোভ নেই স্যার। আমি খেটে খাওয়া মানুষ স্যার, বিশ্বাস করুন স্যার। আমি যেটুকু রোজগার করি আমার পরিবার তাতেই খুশি স্যার। হ্যাঁ, আপনারা চাইলে আমার বাড়িতে গিয়ে চেক করে দেখতে পারেন যে কোনো গয়নাগাটি পান কি না। স্যার, আমি ওর সম্পর্কে সোর্স লাগিয়ে খোঁজ নিয়েছি। নিতান্ত সহজ সরল, আর পাড়ায় ওকে খুঁজতে গিয়ে যা শুনলাম তাতে মনে হয় না ও কিছু করতে পারে। ঠিক আছে, তুমি এখন এসো,
প্রয়োজন পড়লে ডাকলে কিন্তু আবার থানায় আসতে হবে। কেন স্যার? থানায় কেন স্যার? আমার স্যার কাজ আছে, যেতে হবে স্যার। কেন? তুমি তো কিছু করেন, তাহলে থানায় আসতে আপত্তি কিসের? না না, কোনো আপত্তি নেই স্যার। ঠিক আছে, তুমি এখন এসো। তবে হ্যাঁ, এই কেসের মীমাংসা না হওয়া অবধি এলাকার বাইরে গেলে কিন্তু আমাদের জানাবে, মনে থাকবে? ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি স্যার। চৌধুরী, আমার মনে হচ্ছে আমরা কোথাও একটা পয়েন্ট মিস করে যাচ্ছি। কি স্যার? আমরা নীতা দেবীকে এখনো সন্দেহের বাইরে রাখছি। মানে কি বলতে চাইছেন? চৌধুরী, দিনকাল যা পড়েছে তাতে কোনো কিছুই অসম্ভব নয়। এমনও তো হতে পারে যে নীতা দেবীর কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, ভবেশবাবু সেটা কোনো কারণে জানতে পেরে যায়, আর তার জেরেই। কিন্তু স্যার, পোস্টমর্টেম রিপোর্ট তো বলছে ভবেশবাবুর গলা যেভাবে কাটা ছিল সেটা কোনো প্রফেশনাল হাত ছাড়া সম্ভব নয়। হয়তো কোনো সুপারি কিলারকে দিয়ে কাজটা করানো হয়েছে, আর নয়তো চৌধুরী, নীতা দেবীর পেশা কি? নার্স। অপারেশনে ছুরি কাঁচি এসব নিয়েই কিন্তু ওনার কারবার। স্যার, নীতা দেবীর ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও, নার্সিংহোমেও চেক করো যে কেন সেদিন ডিউটি থেকে ফিরেও নীতা দেবীকে আবার নাইট ডিউটি করতে যেতে হয়। ওকে স্যার। ওখানে আমার অনেক স্মৃতি আছে। স্মৃতি? কিসের স্মৃতি? বা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে চলবে? ওই নার্সিং হোমে কাজ করতে গিয়েই আমি তোমাকে পেয়েছিলাম। সত্যি? কি বাচ্চাটাই না ছিলে তুমি! আচ্ছা, তোমার মনে আছে তোমার তখন 18 বছর হয়নি, আর তার জন্য আমরা স্টাফেরা যখন পার্টি করতাম প্রথমে তোমায় মজা করে কেউ অ্যালাউ করতাম না। তারপর ওই নার্সিং হোমের ম্যানেজার ওই বাচ্চা মেয়েটারই প্রেমে পড়েছিল। আর এখন সেই বাচ্চাটার কথাতেই ওঠবোস করতে হয়। নীতা দেবী সম্পর্কে খোঁজ খবর করে তার চরিত্র সম্পর্কে এমন কোনো তথ্য পুলিশ পায় না যার জন্য নীতা দেবী এই ধরনের কোনো কাজ করতে পারেন। এরপর পুলিশ নীতা দেবী যে নার্সিংহোমে কাজ করতেন তার মালিক শাকির ও রানার সাথে কথা বলে। আপনারা দুজনেই নার্সিংহোমের মালিক? হ্যাঁ স্যার, আমি শাকির আলী আর ও রানা রায়। আচ্ছা, নীতা দেবী আপনাদের নার্সিংহোমে কতদিন যাবৎ কাজ করছেন? তা প্রায় অনেক দিনই হলো স্যার। ইনফ্যাক্ট আমাদের নার্সিংহোমে কাজ করতে করতেই তো ভবেশদা নীতাদির পরিচয়, তারপরে প্রেম, বিয়ে। যদিও পরের দিকে ভবেশদা নার্সিংহোমের কাজটা ছেড়ে একটা বিমা কোম্পানিতে কাজ করতেন। নীতা দেবী মানুষ হিসেবে কেমন ছিলেন? খুব ভালো স্যার, পরিশ্রমী। অনেক কষ্ট করে নীতাদি আর ভবেশদা বাড়িটা বানিয়েছিল। আর আমাদের নার্সিংহোমে তো স্যার নীতাদির কথা মতোই সব চলতো। হ্যাঁ, নার্সিংহোমে নীতাদির কথাই ছিল শেষ কথা। আপনারা মালিক আর নার্সিংহোমে নীতাদির কথাই ছিল শেষ কথা? না মানে স্যার, নীতাদি তো নিজের কাজের প্রতি খুবই ডেডিকেটেড ছিলেন, আর আমরা এই নার্সিংহোমের দায়িত্বে আসার অনেক আগে থেকেই নীতাদি এই নার্সিংহোমের স্টাফ। বুঝতেই পারছেন, এক্সপিরিয়েন্স ওয়াইজ অনেকটাই সিনিয়র। অনেকদিন কাজ করতে করতে যা হয় আর কি। আচ্ছা, ভবেশবাবু তো আপনাদের নার্সিংহোমে কাজ করতে বললেন। ভবেশবাবু মানুষ হিসেবে কেমন ছিলেন? খুব ভালো স্যার, সৎ, কর্তব্যপরায়ণ। আচ্ছা, ঘটনার দিন নীতা দেবী আপনাদের নার্সিংহোমে এক্সট্রা ডিউটি করতে এসেছিলেন? হ্যাঁ স্যার। উনি কখন নার্সিংহোমে ঢুকেছিলেন আর কখন বেরিয়েছিলেন তার নথি নিশ্চয়ই আপনাদের স্টাফ অ্যাটেন্ডেন্স বুকে লেখা আছে? হ্যাঁ স্যার। চৌধুরী, চেক করো তো সেটা। ইয়েস স্যার। আচ্ছা, সেদিনকে নীতা দেবীকে নার্সিংহোমে এক্সট্রা শিফট করতে হলো কেন? আসলে স্যার, সেদিনকে আমাদের নার্সিংহোমের একজন নার্স, ওনারই সেদিনকে ডিউটি করার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে উনি জানান যে উনি ডিউটি করতে আসতে পারবেন না। সেদিনকে নার্সিংহোমের কাজের প্রেশারটাও বেশ ভালোই ছিল, তো সেই মুহূর্তে নীতাদির থেকে ভালো এবং ভরসাদায়ক অপশান আমাদের কাছে আর ছিল না। তাই যিনি সেদিনকে নার্সিংহোমে ডিউটি করতে আসতে পারলেন না, তিনি তার না আসার কারণ কি জানিয়েছিলেন? জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু উনি জানিয়েছিলেন যে ওনার কিছু পার্সোনাল ইস্যু। ফলে তো আমরাও আর বেশি ঘাটাইনি, বাকিটা তো উনিই বলতে পারবেন। আপনি বিশাখা দেবী?
হ্যাঁ স্যার, আমি বিশাখা দে। নীতা দেবীকে চেনেন? কেন চিনবো না, নীতাদি আর আমি তো একই নার্সিংহোমে কাজ করি। তাহলে তো নিশ্চয়ই শুনেছেন যে গত 16ই নভেম্বর নীতা দেবীর স্বামী ভবেশবাবু খুন হয়েছেন। হ্যাঁ শুনেছি স্যার। আর ঘটনাচক্রে তার ঠিক আগের দিন রাতে আপনি ডিউটিতে না যেতে পারার কারণে নীতা দেবীকে এক্সট্রা ডিউটি করতে হয়েছিল। আর তার পরদিন সকালে নীতা দেবী বাড়ি ফিরে ওনার স্বামীকে ওই অবস্থায় দেখেন। তার মানে কি বলতে চাইছেন? আমি খুন করেছি? আমি কেন খুন করতে যাব? তা কখন বললাম? আমি জানতে চাইছি ওই দিন আপনি কেন ডিউটিতে যেতে পারেননি। পার্সোনাল ইস্যু। সরি ম্যাডাম, যতই পার্সোনাল হোক এই কেসের স্বার্থে কারণটা আপনাকে আমাদের খোলসা করে বলতেই হবে। সেদিন আমার স্বামীর সাথে ঝগড়া হয়েছিল, তাই আমি বাপের বাড়ি চলে গেছিলাম। আপনার বাপের বাড়ি কোথায়? উত্তরপাড়া। স্যার আসবো? এসো চৌধুরী। স্যার আপনার কথা মতো রানা, শাকির, নীতা দেবী, ভবেশবাবু এবং বিশাখার সকলেরই কল ডিটেলস চেক করেছি। তো সন্দেহজনক কিছু পেলে? না স্যার, কিন্তু বিশাখা দেবীর একটা জায়গাতে কেমন গড়বড় লাগছে। বিশাখা দেবী? সেটা কি? স্যার বিশাখা দেবীর বয়ান অনুযায়ী উনি বলেছিলেন যে ঘটনার আগের দিন রাত্রে উনি স্বামীর সাথে ঝগড়া করে উত্তরপাড়ায় চলে গিয়েছিলেন ওনার বাপের বাড়িতে, সেজন্য উনি ডিউটি করতে যেতে পারেননি। কিন্তু কল ডিটেলস অনুযায়ী ওনার লোকেশন বলছে উনি ওই দিন চণ্ডীতলাতেই ছিলেন। সে কি? তাহলে তো উনি আমাদের মিথ্যে কথা বলেছেন। হ্যাঁ স্যার, কিন্তু উনি কেন বা মিথ্যে কথা বলবেন? তবে কি স্যার বিশাখা দেবী খুনটা করেছেন? আর উনি কেনই বা খুন করতে যাবেন? সেটা জানতে হলে তো আমাদের বিশাখা দেবীর কাছে যেতে হবে চৌধুরী। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। ঠিক আছে, আপনাকে বলতে হবে না। সরলা দেবী, ওনাকে গাড়িতে তুলুন। না স্যার, আমি বলছি। বলুন। সেদিন আমি চণ্ডীতলাতেই ছিলাম, উত্তরপাড়া যাইনি। তাহলে আপনার স্বামীর সাথে ঝগড়া হয়নি স্যার। তাহলে আপনি আমাদের মিথ্যে কথা বলেছিলেন কেন? হ্যাঁ, তার মানে আপনি সেদিনকে মিথ্যে বলে নার্সিংহোম থেকে ছুটি নিয়েছিলেন। তার কারণ আপনি জানতেন আপনি না গেলে নীতা দেবীকে আপনার জায়গায় নার্সিংহোমে ডিউটি করতে যেতে হবে। আর সেই সুযোগে আপনি নীতা দেবীর বাড়িতে গিয়ে টাকা পয়সা, গয়নাগাটি এসব হাতাবেন। প্ল্যানটা সাকসেসফুল হয়ে গিয়েছিল। মাঝখান থেকে নীতা দেবীর স্বামী এসে পড়ায় তাকে খুন করতে হলো, তাই তো? না স্যার, আমি এসব কিছু করিনি স্যার। তাহলে আমাদের কেন মিথ্যা কথা বলেছিলেন? রানাদা বলতে বলেছিল, আর ছুটিটাও রানাদাই নিতে বলেছিল। রানা মানে নার্সিংহোমের মালিক? হ্যাঁ স্যার, রানাদা শুধু নার্সিংহোমের মালিকই নয়, আমার জামাইবাবু। তাই ওনার কথায় আমি মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি এসব খুন চুরির ব্যাপারে কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন স্যার। বেশ, এখন আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে থাকে জানো, এই এলাকা ছেড়ে কিন্তু পালাবার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, এই কেসের ব্যাপারে আমরা এখন আপনাকে যা যা প্রশ্ন করব তা ঠিকঠাক জবাব দেবেন। বিশাখার কথার ভিত্তিতে পুলিশ রানাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। আমাকে আবারও এখানে কেন ডেকেছেন? ভবেশবাবুর খুনের রহস্যের কিনারা করতে। হ্যাঁ, তো সে আপনারা করুন, আমি কি করব? আপনি তো পারবেন রহস্য উদ্ঘাটন করতে। মানে আমি কি ডিটেকটিভ নাকি? হ্যাঁ, এই দেখুন আমার নার্সিংহোমে অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দিন। বাহ রানাবাবু, আপনার গলার টোন তো একেবারে চেঞ্জ হয়ে গেছে। আপনার কথা বলার ভঙ্গিমা এত দ্রুত কি করে বদলালো? তো আপনারা আমার মতন একজন রেপুটেড মানুষকে এই থানায় ডেকে নিয়ে এসে বারবার বিব্রত করবেন, আর আপনারা আমার থেকে ভালো বিহেভিয়ার এক্সপেক্ট করেন? সত্যি কথাটা এক্সপেক্ট করছি এবার। তার মানে ভবেশবাবুকে কেন খুন করেছেন আপনি বলুন? ভবেশদাকে আমি এই অফিসার, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? থামুন, এটা থানা, এখানে সংযতভাবে কথা বলুন। এবার ভালো ভালোই বলুন তো, সেদিন বিশাখা দেবী মানে আপনার শালীকে কেন মিথ্যা কথা বলে নার্সিংহোম থেকে ছুটি নিয়েছিলেন? আর আমাদের কেন এবার মিথ্যা কথা বলতে বলেছিলেন? বিশাখাকে আমি মিথ্যে কথা বলতে শিখিয়েছি? হ্যাঁ, আমাদের কাছে কিন্তু বিশাখা দেবীর সব বয়ান রেকর্ড করা রয়েছে রানাবাবু।
আপনি সেদিন বিশাখা দেবীকে ছুটি নিতে বলেছিলেন, আর আমাদের এটা বলতে বলেছিলেন যে উনি স্বামীর সাথে ঝগড়া করে উত্তরপাড়া চলে গিয়েছিলেন। আর আপনি ভেবেছিলেন যে বিশাখা দেবীর বদলে নিতা দেবীকে ডিউটি করতে আসতে বলে সেই ফাঁকে আপনি ওনার বাড়িতে গিয়ে ওনার টাকা পয়সা গয়নাগাটি হাতাবেন, তাই তো? আপনারা কি আমার সাথে মজা করছেন নাকি? হ্যাঁ, আপনাদের কি মনে হয় আমার টাকা পয়সার কোনো রকম কোনো অভাব আছে? আমি আমারই নার্সিংহোমের একটা সামান্য স্টাফ তার বাড়িতে চুরি করতে যাব? তাহলে আপনি সেদিনকে বিশাখা দেবীকে ছুটি নিতে বলেছিলেন কেন বলুন? তাহলে কি এটা আপনার আর নিতা দেবীর প্ল্যান? মানে আপনার সঙ্গে নিতা দেবীর কোনো বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক ছিল, যার জেরে? অবৈধ সম্পর্ক? তার মানে কিসব আজে বাজে কথা বলছেন? অবৈধ সম্পর্ক মানে এটা কি? হ্যাঁ, জানো তাই একটা বলে দিনই হলো অবৈধ সম্পর্ক। আরে বাবা, কোনো রকম কোনো সম্পর্ক তো দূরের কথা, আমি তো নিতাদিকে সহ্যই করতাম। কি বললেন? হ্যাঁ না, কিছু না তো। না 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 না, এই মুহূর্তে আপনি কি কথাটা বলতে গিয়ে আটকে গেলেন? বললাম তো কিছু না। এই দেখুন, আমার নার্সিংহোমে অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দিন। আর এইসব খুন-টুনের ব্যাপারে আমি কিছু জানি না। হ্যাঁ, সত্যি কথা বলুন রানাবাবু, এই মুহূর্তে আপনি কি কথাটা বলতে গিয়ে আটকে গেলেন? নিতা দেবীকে আপনি সহ্যই করতে পারতেন না? কি শত্রুতা ছিল আপনার নিতা দেবীর সাথে, যার জেরেই? আরে বাবা, কিসের শত্রুতা থাকবে? আর কখন বললাম যে সহ্য করতে পারি না? আপনি ভুল শুনেছেন। এই দেখুন, আমার নার্সিংহোমে অনেক কাজ আছে, আমি এখন যাই। হ্যাঁ, আমি যাই। স্যার, কি হলো স্যার? এইভাবে হবে স্যার, কি হলো? অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছে চৌধুরী, নিয়ে চলো একে, চলো একে নিয়ে। আমি তো চল ভালোই ভালোই সব সত্যি কথা বলে দে, নাহলে তোর হাল কিন্তু এর থেকেও বেশি খারাপ করবো। বলে দে, নাহলে কিন্তু তোর কপালে ভীষণ দুঃখ অপেক্ষা করে আছে। এখানে স্বীকার না করলেও নিজের নার্সিংহোমের বেডে শুয়ে কিন্তু তোকে স্বীকার করতেই হবে, কিন্তু স্বীকার তোকে করতেই হবে। বলছি স্যার। বল স্যার, এটা সত্যি কথা স্যার যে আমি নিতাদিকে সহ্য করতে পারতাম না, কারণ দিন দিন নার্সিংহোমের থেকে ও বড় হয়ে উঠছিল। মানে কি ব্যাপার যতীন? গত বছরের তুলনায় এবছর আমাদের নার্সিংহোমের মেডিসিন ডিপার্টমেন্টের সেলস পার্সেন্টেজটা কম কেন? মানে একটু আগে চেক করলাম, এবছর তো আরও নতুন দুটো ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে না মেডিসিনে, তাহলে তো বাড়ার কথা। স্যার, বেশিরভাগ পেশেন্ট পার্টি আমাদের মেডিকেল শপ থেকে ওষুধ কিনছে না, বলছে বাইরে নাকি কম দামে পাচ্ছে। বাইরে কোথা থেকে কিনছে? স্যার, সেটা তো জানি না, তবে একজন পেশেন্ট পার্টির থেকে খবর পেলাম নিতাদি নাকি ওষুধের ব্যবস্থা করে দেয়। নিতাদি? হ্যাঁ স্যার, নিতাদি। আমি তো নিজের চোখে দেখেছি নিতাদিকে পেশেন্ট পার্টির সাথে খাওয়া দাওয়া, ওষুধ এসব নিয়ে কথা বলতে। গুড ইভিনিং যতীন। গুড ইভিনিং স্যার। আবার স্যার, কতবার না বলেছি রানা বলে ডাকবে। স্যার, আমি তাহলে আসছি, আমাকে আবার অডিটের কাগজগুলো জমা দিতে হবে। হ্যাঁ, তুমি যাও, আর ওই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলে নিচ্ছি। হ্যাঁ স্যার। তারপর নিতাদি, বাড়ির সবাই কেমন আছে? ভবেশদা কেমন আছে বলো? ভালোই আছে। তুমি কেমন আছো? তোমার বউ কেমন আছে? একদিন এসো না আমাদের বাড়িতে তোমার বউকে নিয়ে। বেশ। ম্যাডাম, আপনি নার্সিংহোমের বাইরে থেকে কম খরচে ওষুধের ব্যবস্থা করে দেবেন বলেছিলেন, সন্ধ্যায় দেখা করবেন বলেছিলেন। আমি এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সরি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ম্যাডাম, কথা হয়েছিল আপনার সাথে। দেখুন, আমি এখন স্যারের সাথে কথা বলছি। আপনার যদি কোনো প্রয়োজন থাকে আপনি পরে এসে আমার সঙ্গে দেখা করবেন। এখন আসুন। হ্যাঁ, কি বলছিলে যেন? তুমি বলছিলে একদিন আমার বউকে নিয়ে তোমার বাড়িতে ঘুরতে যেতে। হ্যাঁ, সেই তো। এসো না একদিন বউকে নিয়ে, ছুটির দিন দেখে বেশ জমিয়ে আড্ডা হবে। এখন আমি যাই। হ্যাঁ, 12 নম্বরের পেশেন্টটা না আমার হাতে ছাড়া আবার খেতে চায় না। আসছি। এইভাবেই স্যার দিন দিন নার্সিংহোম থেকে আমাদের লাভের পরিমাণটা কমতে থাকে। বেশিরভাগ পেশেন্ট পার্টির থেকে আমরা ওই বেড ভাড়া আর ওই ট্রিটমেন্টের সামান্য ফিস ছাড়া আর কিছুই পেতাম না।
খাওয়া দাওয়া, মেডিসিন, এই সব কিছু নিয়ে না পেশেন্ট পার্টি নিতাদির থেকে বাইরে অল্প খরচে ডিল করে নিত। এ ব্যাপারে নিতা দেবীর সাথে কোনো কথা হয়নি? না স্যার, সত্যি বলতে কি আমরা এই সাহস পাইনি, কারণ নিতাদি শুধু আমাদের নার্সিংহোমেই নয়, আশেপাশের যে কোনো নার্সিংহোমের যে কোনো স্টাফদের থেকেই ছিল বেশি পুরনো ও অভিজ্ঞ। তাই আমরা যদি নিতাদিকে বারও করে দিতাম, অন্য যে কোনো নার্সিংহোম ওকে বেশি স্যালারি দিয়ে লুপে নিত। কিন্তু তার জন্য নিতা দেবীর বর কি দোষ করলো? ওনাকে কেন খুন করলি? না না, বিশ্বাস করুন স্যার, আমি ভবেশদাকে খুন করিনি। বিশ্বাস করুন, আমি খুন করিনি স্যার। মিথ্যে কথা বলিস না, সত্যি কথা বল যে নিতা দেবীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তুই এই কাজটা করেছিস, আর সোনাদানা গয়নাকাটি লোপাট করেছিস যাতে পুলিশ মনে করে এটা একটা চুরি করে খুনের কেস। কি তাই তো? না স্যার, না 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 স্যার, আমি খুন করিনি। তাহলে বিশাখা দেবীকে মিথ্যে ছুটি নিতে বলেছিলিস কেন? সেদিন রাত্রে নিতা দেবীকে বাড়ি থেকে বের করার কি উদ্দেশ্য ছিল তোর? বল, কি উদ্দেশ্য ছিল তোর? বল বল, কি উদ্দেশ্য ছিল তোর? বিশ্বাস করুন স্যার, আমি ভবেশদাকে খুন করিনি স্যার। আমি ভবেশদাকে খুন করিনি স্যার। স্যার, রানা তো কোনোভাবে স্বীকার করছে না যে ওই খুনটা করেছে। চৌধুরী, ক্রিমিনালকে দিয়ে তার ক্রাইম স্বীকার করানো কি অতই সহজ? তার মানে স্যার আপনি নিশ্চিত যে রানাই খুনটা করেছে? তাহলে কি আর করবে? দেখো চৌধুরী, নিতা দেবীর বয়ান অনুযায়ী ভবেশবাবুর রাতের খাবার কিন্তু সেদিন ডাইনিংয়েই পড়া ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? ভবেশবাবু রাতের খাবার খাওয়ার আগে খুন হয়েছেন। রাতের খাবার খাবার সময় 10টা থেকে শুরু করে খুব বেশি হলে যদি 12টাও ধরি, চোর কি অত তাড়াতাড়ি চুরি করতে আসবে? আর দ্বিতীয়ত, কাউকে চুরি করতে দেখলে ভবেশবাবু নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করতেন। প্রতিবেশীরা কিন্তু বয়ানে জানিয়েছে আগের দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত নিতা দেবীর চিৎকারের আগে তারা কিন্তু আর কোনো চিৎকারের আওয়াজ শুনতে পায়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? ভবেশবাবু তো রানাকে ভালোভাবেই চিনতেন, হয়তো তাকে দেখে আতিথেয়তা করতে গেছেন, আর সেই সুযোগে রানা। তাহলে কি স্যার রানা প্রতিশোধ নিতে গিয়েই? রানা হয়তো চেয়েছিল ভবেশবাবুকে মেরে নিতা দেবীকে মানসিকভাবে দুর্বল করে দিতে। রানা তো এটা জানতো যে ভবেশবাবু হচ্ছে নিতা দেবীর ব্যাকবোন, তাই ওনাকে রাস্তা থেকে সরাতে পারলেই নিতা দেবী মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়বেন যে আগের মতো নার্সিংহোমে গিয়ে এক্সট্রা উপার্জনের কথা হয়তো মাথাতেই আনবেন না, হয়তো নার্সিংহোমের চাকরিটা নিজে থেকেই ছেড়ে দেবেন। তাই বিশাখার বদলি হিসেবে নিতা দেবীকে ডিউটিতে পাঠিয়ে নিতা দেবীকে প্রথমে বাড়ি থেকে বার করে ভবেশবাবুকে একা থাকার সুযোগ করে দেন, আর তারপরেই হ্যাঁ, গুড ইভিনিং নিতাদি। আর গুড ইভিনিং? ইভিনিংটা গুড হতে দিলে কোথায় তোমরা? এক্সট্রা ডিউটি করতে হচ্ছে বলে এই কথা বলছো তো? আরে তুমি তো এই নার্সিংহোমের মাদার টেরেসা গো, আর মাকে তো একটু বেশি দায়িত্ব নিতেই হয়। হ্যাঁ, তোমাকে ছাড়া এই নার্সিংহোমের অচল। থাক থাক, অনেক ভাও খাইয়েছো, আর না। তার চেয়ে বরং ওই সামনের দিকে ঠেলায় চপ ভাজছে, আমি রেডি হয়ে আসার আগে কাউকে দিয়ে সেটা আনিয়ে খাওয়াও। জোকুম মাদার টেরেসা। আসছি। নিতাদি চলে এসেছে? হ্যাঁ, এই তো এইমাত্র ঢুকলো। এসো রানা, এসো এসো। তা হঠাৎ এই সময়? মানেটা কি? খুব অন্যায় করলাম বলে মনে হচ্ছে এই সময় এসে? না না, তা কেন, তা কেন, বসো বসো বসো। কিন্তু নিতা তো নার্সিংহোমে গেল, তুমি নাকি সকালে ফোন করে বলেছিলে কি একজন আসতে পারবে না, তার বদলে রাতে ডিউটি করতে হবে। হ্যাঁ, তাই জন্যই তো তোমার সাথে গল্প করতে এলাম। তাই নাকি? হ্যাঁ, দেখো না,
নিতাদিকে ছুটির দিনেও এক্সট্রা শিফট করতে পাঠানোয় তুমি একা হয়ে যাবে, তাই ভাবলাম আমি যাই, তোমাকে একটু কোম্পানি দিই, তোমার সাথে গল্প করি, গেম খেলি। সত্যি রানা, তুমি এখনো বদলালে না। মাঝরাতে আমার মিসেসের নার্সিংহোমের মালিক এসে বলছে আমার সাথে গেম খেলবে। তা কি গেম খেলবে? দাবা? না, আজ দাবা নয়, চলো না আজকে একটু মার্ডার খেলি। এ বেশ মজার খেলা জানো তো। এই ধরো আমি মার্ডারার, তোমাকে খুন করব। পুলিশি জেরাতে রানা ভবেশবাবুকে খুনের কথা স্বীকার না করলেও পুলিশ ইনভেস্টিগেশনের রিপোর্টে এবং সমস্ত প্রমাণের ভিত্তিতে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে নিতা দেবীকে মানসিকভাবে বিধ্বস্ত করতেই রানা এই কাণ্ড করেছে। কিন্তু প্রশ্নটা অন্য, যে নিতার উপর ক্ষোভের কারণে এত বড় একটা সিদ্ধান্ত না নিয়ে নিতা দেবীর সঙ্গে আলোচনা করে কি সবটা মেটানো যেত না? তাহলে ভবেশবাবুর মতন একজন নিরীহ মানুষ প্রাণ হারাতো না, আর মামনও এত তাড়াতাড়ি পিতৃহারা হতো না। কর্মক্ষেত্রে রেষারেষি আর ক্ষোভ জীবনের অঙ্গ, কিন্তু সেটা আলোচনা করে না মিটিয়ে এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।